আসসালামু আলাইকুম। ইংলিশের গুরুত্বটা কেমন এটা আমরা সবাই জানি। তো এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। তো আমি ছোট করে বলতে চাই, আপনারা যদি আমার ক্লাসগুলো দেখেন, ইনশাআল্লাহ আমি গ্যারান্টি সহকারে আপনাদেরকে বলতে পারি, আপনারা অর্থাৎ লিখার নিয়মটা শিখতে পারবেন। লিখার নিয়ম বলতে ফ্রি হ্যান্ডিং রাইটিংটা আপনারা খুব ভালো দক্ষতা অর্জন করতে পারবেন। তারপরে একটা প্যাসেজ বা যেকোনো অর্থাৎ ইংলিশ পত্রিকা বুঝে আপনি অর্থাৎ বুঝতে পারবেন এবং আপনার অনুভূতিও প্রকাশ করতে পারবেন। অর্থাৎ স্পিকিংয়ে আপনি খুবই ভালো একটা ধারণা পাবেন। অর্থাৎ ইংলিশ মানে আপনার জন্য একেবারে ইজি হয়ে যাবে এই ক্লাসগুলো করলে। তো সে আপনি ধৈর্য সহকারে করতে হবে। মনে করেন আপনি কিছুক্ষণ করলেন, আমার ভালো লাগতেছে না, আমার দ্বারা হবে না, আমি বুঝতেছি না, এমন হলে হবে না। আপনার কন্টিনিউ করতে হবে, অর্থাৎ শেষ পর্যন্ত থাকতে হবে। আমি ইনশাআল্লাহ আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি, অর্থাৎ এই যে আমি যেগুলো নিচ্ছি এগুলো যদি আপনি নোট করেন এবং ভালোভাবে প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ আপনার জন্য কোনো ব্যাপার না। অর্থাৎ আপনি এক সপ্তাহে আপনাকে আপনি মানে আবিষ্কার করতে পারবেন যে এক সপ্তাহে আপনি কী শিখছেন, আগে কী শিখে আসছেন, আপনার লাইফে কী শিখছেন, দেখবেন সকল কিছু চেঞ্জ হয়ে গেছে। আপনি যা শিখে আসেন নাই, এই কয়েকটা ক্লাসে আপনি তা শিখতে পারবেন। আমরা খুবই ডিপলি অর্থাৎ ইংলিশে এখানে অনেক বেশি ডিটেলসে কিছু বলা হয়নি। খুবই মানে অর্থাৎ খুবই সহজভাবে ইংলিশের মূল টপিকসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আর ইংলিশ যেহেতু এখানে বেশিরভাগ আমরা আলোচনা করতেছি যে ইংলিশে প্যাসিভ আর হচ্ছে টেন্স নিয়ে বেশি আলোচনা করা। আপনি কি এমন কোনো যে সেন্টেন্স দেখাতে পারবেন যেখানে প্যাসিভ বা টেন্স ব্যবহার করা হয়নি? পৃথিবীতে এমন কোনো সেন্টেন্স নেই যেখানে টেন্স বা প্যাসিভ ব্যবহার না করা ছাড়া সেন্টেন্সটা কমপ্লিট করা মানে যায় বা কমপ্লিট করা হয়, এরকম কোনো সেন্টেন্স নেই। এই কারণে আমরা প্রথমে আপনাকে অনেক যেহেতু টেন্স আর প্যাসিভ নিয়ে অনেক কথা বলা হচ্ছে এখানে, এটা যদি আপনাদের বুঝতে পারেন মানে আপনি ইংলিশে হিরো। অন্য টপিকগুলো আপনার বোঝা কোনো সমস্যা না। তো আমরা হচ্ছে যে আমাদের ক্লাসের মাধ্যমে আপনার অর্থাৎ ইংলিশ যাবতীয় অর্থাৎ অন্যান্য গ্রামার টপিক্স থেকে শুরু করে সকল টপিক ধারাবাহিকভাবে আপনারা যদি করেন, ইংলিশে এটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। আপনি যেরকম প্রতিযোগিতা পরীক্ষা ভালো করতে পারবেন, একইভাবে আপনার ব্যক্তিগত জীবনে যে আপনি খুব বেশি কাজে লাগাতে পারবেন। হ্যাঁ, আপনার স্মার্টনেসটা এখানে প্রকাশিত হবে। তো হচ্ছে যে আমি বেশি কথা বলতে চাই না, আপনারা হচ্ছে যে আমার সাথে ক্লাসগুলো করেন। আমি এই কথাগুলো বলে লম্বা করতে চাই না। আপনারা ইংলিশের গুরুত্বটা হচ্ছে যে 7 নম্বর পেজ থেকে আমাদের আলোচনা শুরু করতে চাই। আর এর আগের ফেজগুলো আপনারা ভালোভাবে একটু দেখে নেবেন। আশা করি দেখে নিলে আপনারা বুঝতে পারবেন। এই কারণে আমি হচ্ছে যে এর আগের ফেজগুলো আমি আলোচনা করব না। তো আজকে আলোচনা আমি শুরু করবো হচ্ছে যে আপনার পার্টস অফ স্পিচ দিয়ে। আপনারা জানেন পার্টস অফ স্পিচ 8 প্রকার, আর পার্টস অফ স্পিচকে বাংলাতে বলা হয় পদ। তো হচ্ছে যে এখানে দেখেন পার্টস অফ স্পিচ যেগুলো আপনার 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে সবগুলো আপনার এখন জানা লাগবে না। আপনারা পরে অন্যগুলো পরে জানিয়ে নিতে পারবেন। তো আমরা সব প্রকারগুলো এখান থেকে শিখতে চেষ্টা করব। প্রথম হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন আর হচ্ছে ভার্ব। এই 6 প্রকার পার্টস অফ স্পিচ সম্পর্কে আমরা জানতে হবে। তো আপনারা হয়তো যখন বিভিন্ন বই পড়বেন বা যখন দেখবেন যে বইয়ের মধ্যে ওয়ার্ডগুলো লেখা থাকে, তখন ওয়ার্ডের পাশে লেখা থাকে সংক্ষেপে লেখা থাকে যে নাউন মানে নাউনকে এন দ্বারা প্রকাশ করা হয়, ভার্বকে বি দ্বারা প্রকাশ করা হয়, অ্যাডজেক্টিভকে আপনার এ ডি জেড দ্বারা প্রকাশ করা হয়, প্রিপোজিশনকে প্রকাশ করা হয় পি দিয়ে, এবং অ্যাডভার্বকে প্রকাশ করা হয় এ ডি বি। আর যদি কিছু ফ্রেজকে প্রকাশ করা হয় পি এইচ এ ফ্রেজ প্রকাশ করা হয়। তো এগুলা দেখবেন, এগুলো সহকারে আপনারা মুখস্থ করবেন। যে ওয়ার্ডগুলো পড়তেছেন এগুলো সহকারে মুখস্থ করবেন। আর ওয়ার্ডের কিন্তু গুরুত্ব আপনার আগের ফেজগুলোতে বলা আছে। তো আমি এগুলা ওয়ার্ডের গুরুত্ব আপনারা এখানে পড়লে বুঝবেন যে ওয়ার্ডের গুরুত্বটা আমাদের ইংলিশের জন্য ওয়ার্ডের গুরুত্বটা কতটুকু। তো আমরা হচ্ছে যে এখান থেকে শুরু করতে চাই। তাহলে এগুলো আলোচনা করলাম। এখন হচ্ছে যে নাউন সম্পর্কে আমরা একটু বিস্তারিত এখান থেকে একটু দেখে নিই। হ্যাঁ, নাউন অর্থাৎ কোনো কিছুর নামকে আমরা নাউন বলে থাকি। অর্থাৎ যে কোনো কিছুর নাম হতে পারে, এটা আমরা বলে থাকি, এটাকে নাউন বলে থাকি। হ্যাঁ, এখানে দেখেন পিপল, রহিম, বুক, ফ্যান, ঢাকা, এগুলো কোনো কিছুর নাম। এই নাম হওয়ার কারণে এগুলোকে আমরা নাউন বলে থাকি। 7 নম্বর পেজের পর আমরা 8 নম্বর পেজে দেখতে পাচ্ছি যে একটা নোট আছে। কোনো ওয়ার্ডের শেষে যদি ম্যান, শন, নেস, টিওয়াই, ইয়ার, ওয়ার্ড, শান, এনসিই এই ওয়ার্ডগুলো যদি বা এই শব্দগুলো যদি থাকে একটা ওয়ার্ডের শেষে, সেটা হয় নাউন। অর্থাৎ এই ওয়ার্ডগুলো বা শব্দগুলো যদি কোনো একটা ওয়ার্ডের শেষে থাকে, এটা নাউনে পরিবর্তন হয়। তখন আমি এই যে ইমপ্রুভ ইমপ্রুভ শব্দ হচ্ছে একটা ভার্ব। ইমপ্রুভ হচ্ছে উন্নতি করা। ইমপ্রুভ যখন এই যে যখন ইমপ্রুভের শেষে যখন ম্যান যুক্ত হয়ে যাবে, তখন হবে ইমপ্রুভমেন্ট, তখন এটা হয়ে যাবে নাউন, এটা হয়ে যাবে নাউন। ইমপ্রুভ হচ্ছে উন্নতি করা। আর যখন এই যে ম্যান যুক্ত হয়ে যায়, তখন এটা হয় ইমপ্রুভমেন্ট, তখন অর্থ হয়ে যাচ্ছে উন্নতি, অর্থ হয়ে যায় উন্নতি। আর যখন এই যে এডুকেট হচ্ছে শিক্ষিত করা একটা ভার্ব। এডুকেট হচ্ছে শিক্ষিত করা, এটা একটা ভার্ব। কিন্তু যখন এডুকেটের সাথে সংযুক্ত হয় এডুকেশন, তখন এটা হয়ে যায় নাউন। অর্থাৎ ভার্বের শেষে যখন সংযুক্ত হয়ে যায়, তখন এটা নাউন হয়ে যায়, এডুকেশন হয়ে যায়। এইভাবে যে ওয়ার্ডগুলা একটা শব্দের শেষে যুক্ত হয়, এই শব্দের শেষে যুক্ত হলে এগুলো নাউন হিসেবে নাউনের রূপান্তর হয়। আমরা পরবর্তী জানবো যে প্রনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেটা বসে এটাকে আমরা প্রনাউন বলে থাকি। নাউনের পরিবর্তে যেটা বসে এটাকে প্রনাউন বলে থাকি। যেমন রহিমের প্রনাউন, রহিম হচ্ছে একজনকে বোঝাচ্ছে, দ্য সিঙ্গুলার। এই কারণে রহিমের সিঙ্গুলার প্রনাউন ফর্ম হচ্ছে হি। অর্থাৎ সকল পুরুষের প্রনাউন কিন্তু সিঙ্গুলার, পুরুষের প্রনাউন কিন্তু হি। আর সুমিটা হচ্ছে যে সকল মহিলা, অর্থাৎ সিঙ্গুলার মহিলা, একজন মহিলার প্রনাউন ফর্ম হচ্ছে যে শি।
আর বুক বুক বস্তুবাচক নাউন, বস্তুবাচক নাউনের প্রনাউন ইট। তাহলে আমরা জানলাম রহিম, রহিম নাউন, রহিমের নাউনের যে প্রনাউন ফর্মটা হচ্ছে হি, সুমি, সুমি নাউনের প্রনাউন ফর্মটা হচ্ছে শি, বুক বস্তুবাচক নাউনের প্রনাউন ফর্ম কিন্তু ইট। তো আমরা উদাহরণস্বরূপে কেন যে নাউন থেকে প্রনাউন ফর্মটা রূপান্তর করতে হয়, বা কেন আমরা নাউনকে প্রনাউনে লিখতে হয়, নাউনকে কেন প্রনাউনে লিখতে হয়। আমি যদি একটা উদাহরণ বলি, যে আমি বলি যে রহিম স্কুলে যায়, রহিম ভাত খায়, রহিম ঘুমায়, রহিম এই কাজটি করেছে, রহিম ওইখানে গিয়েছে, এভাবে রহিম রহিম নামটা যদি আমি বারবার বলি, তাহলে দেখতে লেখা যেহেতু বড় হয় আর দেখতে এটা সুন্দর লাগে না, যারা শ্রোতা এটা শুনতে ভালো লাগবে না। আমি যদি এইভাবে বলি, প্রথম সেন্টেন্সে আমি রহিম নামটা বলি যে রহিম এই কাজটি, রহিম কাজটি করে, সে ভাত খায়, সে ঘুমায়, অর্থাৎ রহিমের পরিবর্তে আমি যখন সে বলি, উদাহরণগুলো দিলাম যে এটা, অর্থাৎ রহিমের জায়গায় আমি সে বসাইলাম, এটা হচ্ছে যে হি, অর্থাৎ সে বা হি বসাইলাম, অর্থাৎ রহিমকে এটা পরিবর্তন হয়ে দিল ফনাউন। রহিমের এই যে রহিমের যে পরিবর্তনটা আমি সি বা হি লিখলাম, এটা হচ্ছে কিন্তু ফনাউন, এটা হচ্ছে প্রনাউন, এটা হচ্ছে প্রনাউন। অর্থাৎ যেটা ওর পরিবর্তে যে প্রনাউন ফর্মটা বসে, নাউনের পরিবর্তে যে প্রনাউন ফর্মটা বসে, এটাই কিন্তু যে নাউন থেকে প্রনাউনের পরিবর্তন, নাউন থেকে প্রনাউনের পরিবর্তন। আর আরেকটা কথা বলে রাখি, পৃথিবীতে যতগুলো নাউন থাকবে, পৃথিবীতে যতগুলো নাউন আছে কিন্তু তারও কিন্তু প্রনাউন আছে, প্রতিটি নাউনের অবশ্যই প্রনাউন থাকবে। তো আমরা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে যেগুলো হয়, এগুলো প্রনাউন ফর্মগুলো আমরা জানি, কিন্তু যেগুলো বস্তুবাচক প্রনাউন ফর্ম, যেগুলো আমরা জানি না, এগুলো সকল প্রনাউন ফর্ম কিন্তু ইট, সকল প্রনাউন ফর্ম ইট। বস্তুবাচক যা কিছু হবে সকল প্রনাউন ফর্ম কিন্তু ইট হবে বস্তুবাচক। যেমন আমি উদাহরণ দিতে পারি টেলিভিশন, টিভি, এগুলো প্রনাউন ফর্ম কিন্তু ইট, এগুলো প্রনাউন ফর্ম কিন্তু ইট। আচ্ছা, এরপর দেখে আমরা অ্যাডজেক্টিভটা শিখবো। অ্যাডজেক্টিভ কাজ কি? অর্থাৎ যেটা নাউনের গুণ প্রকাশ করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেটা নাউনের গুণ প্রকাশ করে, কার গুণ প্রকাশ করে? নাউনের। যেটা নাউনের গুণ প্রকাশ করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ যে ওয়ার্ডগুলা একটা নাউনের ভালো খারাপ গুণ প্রকাশ করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন রহিমের ভালো খারাপ কেমন গুণ প্রকাশ করতে পারে? রহিম ভালো, সে খারাপ, সে লম্বা, সে মোটা, সে বুদ্ধিমান। অর্থাৎ এই যে ওয়ার্ডগুলা, অর্থাৎ যে এই যে রহিমের গুণটা প্রকাশ করলাম, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের আগে বসে। অ্যাডজেক্টিভের পজিশন হচ্ছে নাউনের আগে, অ্যাডজেক্টিভের পজিশন হচ্ছে নাউনের আগে। আমরা বাংলাতে যখন উচ্চারণ করব তখন আমরা আগে অ্যাডজেক্টিভের উচ্চারণ করব, তারপরে নাউনের উচ্চারণ করব। আর লিখবার সময়, ইংলিশে লিখবার সময় আগে অ্যাডজেক্টিভ লিখবো, তারপর নাউন লিখবো। হ্যাঁ, তো আমি যদি বুকেরটা বলি যে পাতলা বই, লম্বা বই, খাটো বই, হ্যাঁ, এই যে এটা অর্থাৎ বিগ বুক, এই যে বিগটা যদি আমি লিখতে হয়, আমি যদি এটারে অর্থাৎ বই সম্পর্কে একটা বলতে চাই, যদি আমি লিখি মোটা বই, তাহলে এই যে মোটাটা হচ্ছে যে আপনার হচ্ছে যে অ্যাডজেক্টিভ, মোটাটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তখন আমি মোটাটা কোথায় বসাবো? বিগের আগে বসাবো, যে বুকের আগে বসাবো নাকি পরে বসাবো? অবশ্যই বুকের আগে বসবে। বিগ বুক তখন হবে যে বড় বই, হ্যাঁ, বা স্মল বই। এই যে এগুলা হয়, অর্থাৎ অ্যাডজেক্টিভটা হচ্ছে যে কাজটা হচ্ছে যে নাউনের আগে বসে, নাউনের আগে বসবে এবং নাউনের গুণ প্রকাশ করবে, বা ভালো হতে পারে, খারাপ হতে পারে। হ্যাঁ, যেখানে অর্থাৎ একটা সেন্টেন্সে যদি কিনা নাউন না থাকে, সেখানে অ্যাডজেক্টিভ আসার কোনো সম্ভাবনা নেই, সেখানে অ্যাডজেক্টিভ আসবে না। আর যদি কিনা অর্থাৎ তাহলে হচ্ছে যে নাউনের জন্য যেহেতু অ্যাডজেক্টিভ আসে, নাউনের জন্য অ্যাডজেক্টিভ আসে, কিন্তু অ্যাডজেক্টিভের জন্য নাউন আসে না। তাহলে যেখানে নাউন থাকবে সেখানে অ্যাডজেক্টিভ থাকবে, আর যেখানে নাউন থাকবে না সেখানে অ্যাডজেক্টিভ থাকার কোনো সম্ভাবনা নেই। তো আমরা এখানে আরও কিছু উদাহরণ এখানে দেওয়া আছে, এগুলো একটু দেখি। যেমন গুড একটা অ্যাডজেক্টিভ, ব্যাড একটা অ্যাডজেক্টিভ, বিগ একটা অ্যাডজেক্টিভ, স্মল একটা অ্যাডজেক্টিভ, এক্সপেন্সিভ একটা অ্যাডজেক্টিভ। যখন গুড একটা বয়ের আগে এই দুটো অ্যাডজেক্টিভ দেখেন, অ্যাডজেক্টিভ দুটো কোথায় বসছে? বয়ের আগে। গুড বা ব্যাড আগে বাংলা উচ্চারণ করার সময় আগে কার উচ্চারণ করতে হবে? আগে দিয়ে যে অ্যাডজেক্টিভ উচ্চারণ করবেন, তারপরে কিন্তু নাউনের উচ্চারণ করবেন। যেমন ভালো ছেলে বা খারাপ ছেলে। হ্যাঁ, আবার দেখেন এখানে ন্যাচারাল হচ্ছে যে সৌন্দর্য, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। আর বিউটি হচ্ছে যে নাউন, বিউটিটা হচ্ছে নাউন। আবার দেখেন এই যে আমি বলছিলাম এখানে মিস্টেক হয়ে গেছে, এখানে আমি বলি নাই। কোনো ওয়ার্ডের শেষে যদি টিপ, সিপ, ইডি, আইএনজি, এএল, এবেল, আওয়ার্স, ইন্ট, এই যে ওয়ার্ডগুলো, অর্থাৎ এই যে কোনো শব্দ শেষে যদি এই ওয়ার্ডগুলো থাকে, এটা অ্যাডজেক্টিভ রূপান্তর হয়, এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। হ্যাঁ, এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন এখানে এখানে এক্সপেন্সিভ, দেখেন এক্সপেন্সিভ লাস্টে কি আছে? যে সিপ যুক্ত হয়েছে, এই যে এটা যুক্ত হয়েছে, এই কারণে এটা অ্যাডজেক্টিভ রূপান্তর হয়ে গেছে, এটা অ্যাডজেক্টিভ রূপান্তর হয়ে গেছে। আবার মনে রাখবেন, কোনো ওয়ার্ডকে যখন এটা ভালোভাবে মনে রাখবেন। আবার কোনো ওয়ার্ডের ইডি বা আইএনজি যুক্ত ভার্ব, যখন ইডি এবং আইএনজি যুক্ত ভার্ব অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, ইডি এবং আইএনজি যুক্ত ভার্ব অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তাহলে দেখেন এক্সপেন্সিভ, এই যে সিপটা, এটা হচ্ছে যে কি, এই ওয়ার্ডটা এটা দেখেন শেষে সিপ আছে, এই কারণে এটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, ন্যাচারাল এল আছে, দেখেন এল থাকার কারণে ন্যাচারাল, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে এগুলো মনে রাখবেন, আর এগুলো ছাড়া ব্যতিক্রম থাকবে, এগুলো আপনারা ভালোভাবে মুখস্থ করে নেবেন। দেখেন ন্যাচারাল বিউটি অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্য, এই যে নাউন, বিউটি হচ্ছে একটা নাউন, আর নাউনের আগে কিন্তু অ্যাডজেক্টিভ বসছে, কিন্তু অ্যাডজেক্টিভ আপনি বসাতে পারবেন না, বিউটির পরে কিন্তু আপনি ন্যাচারাল বসাতে পারবেন না, এটা হলে গ্রামাটিক্যাল এটা ভুল হবে। ঠিক আছে, তাহলে অ্যাডজেক্টিভের পজিশন হচ্ছে যে আপনার নাউনের পূর্বে বা নাউনের আগে বসবে, নাউনের আগেই বসবে। তো আশা করি এটা বুঝতে পারছেন। এটা এই আরও অনেকগুলো উদাহরণ আছে, এগুলো ভালোভাবে দেখে নেবেন। হ্যাঁ, অর্থাৎ এখানে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব, হচ্ছে বার্ব। বার্ব হচ্ছে ইংরেজিতে ফান, অর্থাৎ সেন্টেন্সের ফান বলা হয়। বার্ব ছাড়া
কোনো সময় সেন্টেন্স গঠন করা যায় না। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন এগুলো ছাড়া সেন্টেন্স গঠন করা যায়, কিন্তু ভার্ব ছাড়া আপনার সেন্টেন্স গঠন করা যায় না। এই কারণে ভার্বকে বলা হয় ইংরেজির ফান। ভার্বকে কী বলা হয়? একটা সেন্টেন্সের ফান বলা হয়। তো ভার্ব আমরা কীভাবে চিনি? যেগুলো শেষে করা থাকে, যেমন আমি যাওয়া, এখানে দেখেন যাওয়া, বসা, অর্থাৎ যেটা করতে আপনার কষ্ট হয়, যেটা করতে আপনার সময় ব্যয় হয়, এগুলোকে আমরা সাধারণত ভার্ব বলে থাকি। যেমন ডু, আপনারা যদি দেখেন এখানে একটু উপরে উঠাই, এখানে এক্সাম্পলগুলো যদি দেখেন, ডু অত করা, গো অত যাওয়া, কাম আসা, সিট বসা, স্ট্যান্ড দাঁড়ানো, অর্থাৎ এগুলো সবগুলো আসা যাওয়া, খাওয়া দাওয়া, খাওয়া বসা উঠা, এগুলো করতে না কোনো কষ্ট হয় আমাদের, এবার সময়ও যায়, তাই এগুলো হচ্ছে ভার্ব। অর্থাৎ যে ভার্বের শেষে আরেকটা সাধারণ ওয়ার্ড থাকবে যে করা থাকে, করা, যেমন করা থাকে, তাহলে এগুলোর দ্বারা আমরা ভার্ব চিনে থাকি। অর্থাৎ এই যে ভার্বগুলো আপনারা ভালোভাবে শিখবেন। ভার্বের সার্ট আছে, ভার্বগুলো আপনাদের ভালোভাবে মুখস্থ করতে হবে, কারণ ভার্ব ছাড়া তো আপনি বাক্য গঠন করতে পারবেন না। তাই ভার্বগুলো ভালোভাবে মুখস্থ করবেন। টক অত বলা, হ্যাঁ, তো এগুলো যেখানে যে ইয়েগুলো আছে এগুলো ভালোভাবে দেখবেন। আর ভার্বের সার্ট আমরা দেখাবো সামনে, ভার্বের সার্টগুলো আমরা দেখবো। এখানে আমি যা বললাম, এখানে এগুলো বলা হচ্ছে অর্থাৎ ভার্ব ছাড়া বাক্য গঠন করা যায় না। কিছু ওয়ার্ডকে চাইলে ভার্ব এবং নাউন, অ্যাডজেক্টিভ রূপান্তর করা যায়। আমি এর একটু আগে আপনাদেরকে এটা বুঝাতে চেষ্টা করেছিলাম। যেমন এডুকেশন হচ্ছে যে একটা নাউন, শান আছে, শান থাকলে আমরা জানি যে এটা কি নাউন হয়, এডুকেশন। তাহলে এডুকেশনটা হচ্ছে নাউন, এটা হচ্ছে শিক্ষা। আর এডুকেশনাল যদি হয় এটা অ্যাডজেক্টিভ, কারণ কি এল আছে লাস্টে, দেখেন ওইখানে নোটটা একটু আগের পেজে অর্থাৎ 8 নম্বর পেজের লক্ষ্য করে আসেন, তাহলে হয়তো আপনারা দেখবেন এল থাকলে এটা কি হয়, অ্যাডজেক্টিভ, নোটটা দেখে আসবেন। এরপরে কোনো অ্যাডজেক্টিভ তখন শিক্ষাগত বিষয়ক, হ্যাঁ। এরপরে দেখেন এখানে এডুকেশনালি, তাহলে এডুকেশনালি শব্দের ওয়ার্ডটা হচ্ছে যে শিক্ষাগতভাবে। দেখেন অ্যাডভার্ব চিনবেন কীভাবে? অর্থাৎ যে এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভের শেষে যদি এল ওয়াই লাগাই দেওয়া যায়, তাহলে এটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব পরিণত হয়। এটা কী পরিণত হয়? অ্যাডভার্ব পরিণত হয়। আমি কথাটা আবার বলতেছি, যখন আপনার একটা অ্যাডজেক্টিভকে এল ওয়াই লাস্টে লাগা দিবেন, তখন এটা পরিণত হবে, এটা অ্যাডভার্বে পরিণত হবে। আর মনে রাখবেন অ্যাডভার্বের শেষে সবসময় বেশিরভাগ ক্ষেত্রে বাংলা উচ্চারণ করে শিক্ষাগতভাবে, দ্রুতভাবে, হ্যাঁ, যথাযথভাবে, এভাবে কিনা ভাবে থাকে, লাস্টে কী থাকে? বাংলা ভাবে থাকবে, কী থাকবে? ভাবে থাকবে। আর এল ওয়াই এটা শেষে অ্যাডজেক্টিভের শেষে এল ওয়াই যুক্ত হয়, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আপনার একটা ওয়ার্ড, যে ওয়ার্ড হচ্ছে যে এডুকেশন, তাহলে এডুকেশন ওয়ার্ড হচ্ছে শিক্ষা। এডুকেশন যদি একটা মূল ওয়ার্ড হয়, দেখেন এডুকেশন যদি মূল ওয়ার্ড হয়, ধরে নিলাম যে এটা মূল ওয়ার্ড, তখন এডুকেট, দেখেন এটা ভার্ব কি হয়? এডুকেট হতো কি? শিক্ষিত করা। এডুকেট হতো কি? শিক্ষিত করা, এটা ভার্ব। তাহলে একটা ওয়ার্ড কয়টা পরিবর্তন দেখলেন? যে এখানে সাইটটা পরিবর্তন দেওয়া আছে, সাইটটা পরিবর্তন দেখলেন যে এডুকেট একটা ওয়ার্ড, এডুকেশন থেকে এডুকেট হতে পারে, এডুকেশনাল হতে পারে, এডুকেশনালি হতে পারে, হ্যাঁ। তাহলে দেখতেন যে একটা ওয়ার্ড নাউন হতে পারে, ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। তাহলে অনেক সময় আপনারা এই যে একটা ওয়ার্ডের সাইটটা ফর্ম ভালোভাবে রপ্ত করবেন। যখন আপনারা এগুলো জানতে পারবেন, যে একটা ওয়ার্ডের সাইটটা ফর্ম জানতে পারবেন, তাহলে আপনারা এটা যখন আপনারা সেন্টেন্স মেক করতে যাবেন, তখন এটা আপনাদের বসাইতে খুব সহজ হবে। তো এখানে আমি এই যে অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই থাকলে অ্যাডভার্ব রূপান্তরিত হয়, এই কথাগুলো এখানে বলা আছে। আবার কিছু ওয়ার্ড দেখবেন যে ওয়ার্ডগুলো সাধারণত আপনার নাউন হিসেবে কাজ করে এবং না ভার্ব হিসেবে কাজ করে। তো এমন কিছু ওয়ার্ড বেশি নাই, আপনারা এগুলো অনেকগুলা বেশি নাই, আপনারা এগুলো মুখস্থ করে নেবেন। যে অল্প কিছু ওয়ার্ড আছে যেগুলো আপনারা এগুলো মুখস্থ করে নেবেন, আপনারা কনফিউজ হয়ে যাবেন যখন আপনারা এগুলো ব্যবহার করতে যাবেন, তখন আপনার অর্থ মিলাইতে আপনাদের কষ্ট হয়ে যাবে। দেখেন এটা নাও, এই যে এ ডিক্রিজ, এটা হচ্ছে যে হ্রাস, অর্থাৎ কী করা? হ্রাস। আর ডিক্রিজ যখন একা বসে, এ ডিক্রিজ যখন একটা আর্টিকেল বসছে এবং ডিক্রিজ বসছে, তখন এটা অবশ্যই কি? এটা নাউন। আর দেখুন একই পরিবর্তন ছাড়া শুধু এটা উঠে গেছে ডিক্রিজ, এটা তখন হয়েছে যখন সাবজেক্টের পরে এটা বসবে, তখন এটা কিন্তু ভার্ব হবে, তখন এটা হচ্ছে হ্রাস করা। এটা হচ্ছে হ্রাস আর এটা হচ্ছে হ্রাস করা। তারপরে এখানে দেখেন কন্টেস্ট, অর্থাৎ প্রতিযোগিতা। এই কন্টেস্ট যদি হয় তখন হবে প্রতিযোগিতা, আর যখন কন্টেস্ট এটা হয়ে যায় তখন হচ্ছে প্রতিযোগিতা করা। লাস্টে করা যোগ হবে, ভার্বের কারণে এটা হবে করা, প্রতিযোগিতা করা। এরপর দেখেন কন্টাক্ট, অত চুক্তি। এই কন্ট্রাক্ট যখন হয় তখন হয় চুক্তি, আর কন্ট্রাক্ট যখন হয় তখন হচ্ছে চুক্তি করা। এরপর দেখেন কনভার্ট যখন হয়, কনভার্ট হচ্ছে রূপান্তর, এটা হবে এটা হবে রূপান্তর, আর এটা হচ্ছে কী হবে? কনভার্ট, রূপান্তরিত করা। এইভাবে আপনারা এগুলা অর্থ সহকারে এগুলো যেগুলো আছে নিচের এগুলো পড়ে নেবেন। যেমন এখানে আছে ইম্পোর্ট।
তাহলে অ্যান ইনপুটটা হচ্ছে আমদানি, এটা অ্যান ইনপুটটা কি আমদানি, আর ইনপুট যদি হয় আমদানি করা, ইনপুট যদি হয় আমদানি করা, অর্থাৎ এগুলো পরিবর্তন এবারে এই লাস্টে দেখেন ওয়ার্ক, ওয়ার্ক এই ওয়ার্ক যখন হয়, এই ওয়ার্ক যখন হয় বা দা ওয়ার্ক যখন হয় তখন হবে আপনার কিন্তু কাজ, শুধু কাজ, অর্থাৎ কাজ, এটা নাউন হয়ে যাবে। আর যখন ওয়ার্ক সাবজেক্টের পরে ওয়ার্ক বসবে তখন কিন্তু এটা বার্ব হবে, তখন হবে কাজ করা। যখন এটা আপনার কিনা এই যে আর্টিকেল নিয়ে বসবে তখন বুঝবেন এটা হচ্ছে যে আপনার শুধু নাউন অর্থাৎ কাজ কাজ, আর যখন হবে এটা বা সাবজেক্টের পরে বসবে তখন এটা হবে কাজ করা হয়ে যাবে। ঠিক আছে, আপনারা হয়তো এটা এগুলো খুব ভালো, আমি খুব বেসিক আলোচনা করতেছি, আমরা ডিপলি আরও সামনের দিকে সামনে আলোচনা করব। তো বেসিকগুলো আপনারা যারা জানেন তারা তো ভালো, এগুলো আপনারা যে রিমুভ করে সামনের দিকে আপনারা যেতে পারেন, আর যারা জানেন না এগুলো ভালোভাবে আপনারা নোট করতে পারেন। আমি যে আলোচনাগুলো করতেছি এগুলোর সাথে নোট করতে পারবেন। আমি কিনা আপনাদেরকে ইনশাল্লাহ আশা দিতে পারি আপনারা যদি ক্লাসগুলো ভালোভাবে করেন এবং যদি কিনা মনোযোগের সাথে করেন, ইনশাল্লাহ ইংরেজি আপনার শেখার কোনো ব্যাপারে না, ইংরেজি এত সহজ আপনি তখনই বলা শুরু করবেন। তো আমি অ্যাডভার্ব নিয়ে এর আগেও আলোচনা করছি। অ্যাডভার্বটা কি, ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্বটা কি, ক্রিয়া বিশেষণ। ও আপনাদের এটা বলা হয় নাই যে নাউন হচ্ছে বিশেষ্য, অর্থাৎ বাংলাতে আমরা বিশেষ্য বলে থাকি, আর হচ্ছে যে অ্যাডজেক্টিভকে আমরা হচ্ছে বিশেষণ বলে থাকি, অ্যাডজেক্টিভকে আমরা বলে থাকি বিশেষণ, আর বার্বকে বলে থাকি ক্রিয়া, বার্বকে আমরা বলে থাকি ক্রিয়া, বাংলাতে বলে থাকি ক্রিয়া, আর অ্যাডভার্বকে আমরা বাংলা বলে থাকি ক্রিয়া বিশেষণ, অ্যাডভার্বকে আমরা বাংলা বলে থাকি ক্রিয়া বিশেষণ। অর্থাৎ বাংলাতে এগুলোকে পদ বলা হয়। আপনারা ইচ্ছা করলে বাংলা বই খুলে পদগুলো দেখে আসতে পারেন। হ্যাঁ, তো দেখেন অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, অর্থাৎ বার্ব এর অবস্থান প্রকাশ করে। অ্যাডভার্বের কাজ হচ্ছে বার্বের অবস্থা প্রকাশ করা, বার্ব কীভাবে কাজ করতেছে, দ্রুত না আস্তে। আমি বললাম যে রহিম সাইকেল চালায়, এখন রহিম সাইকেল কি দ্রুত চালায় না আস্তে চালায় না ধীরে ধীরে চালায়? এই যে ধীরে ধীরে, আস্তে আস্তে, দ্রুত, অর্থাৎ বার্ব কেমনভাবে চলতেছে এটা বোঝানোর জন্য আমরা অ্যাডভার্ব ব্যবহার করে থাকি। অ্যাডভার্ব সাধারণত আপনার সাবজেক্টের পরে ব্যবহার করা যায়, অ্যাডভার্ব সাধারণত হচ্ছে দুটা বার্বের মাঝখানে ব্যবহার করা যায়, অ্যাডভার্ব একটা সেন্টেন্সের শেষে ব্যবহার করা যায়। এগুলো আমরা আরও যখন আলোচনা করবো এগুলো আমরা খুবই সুন্দরভাবে শিখতে পারবো। তো অ্যাডভার্ব এগুলো বলছি, আমি ওখানেও আলোচনা করছি, এলওয়াই যখন একটা এক্সিট শেষে এলওয়াই যখন থাকে তখন এটা অ্যাডভার্ব রূপান্তর হয়ে যায়। আবার কিছু ওয়ার্ড আছে যেগুলো শেষে এলওয়াই না থাকলেও এটা অ্যাডভার্ব হবে, এটা কখনো এলওয়াই বসে না। এমন ওয়ার্ড আছে যেগুলো শেষে সাধারণত আপনার এলওয়াই বসে না। তো এখানে দেখেন আমরা এবার যে এরপরে আসবো আমরা প্রেপোজিশন সম্পর্কে। আমরা প্রেপোজিশন একটা ইয়ের জন্য, অর্থাৎ একটা বাক্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা নাউনের শেষে যুক্ত হয়। নাউনের যে বাংলাদেশ এর এখানে দেখেন এর আছে, এরটা হচ্ছে যে আপনার প্রিপোজিশন, এটা হচ্ছে যে প্রেপোজিশন, এটা হচ্ছে প্রেপোজিশন। হ্যাঁ, অর্থাৎ এর তে, দিকে, উন্তস্ত, র, প্রতি ইত্যাদি হচ্ছে প্রেপোজিশন অর্থ হয়। যেমন এখানে অনেকগুলো প্রেপোজিশন আছে, আর আপনার অর্থাৎ এই কোর্সের শেষে দিয়ে আমরা প্রেপোজিশন সম্পর্কে, অর্থাৎ এই পার্টগুলো সম্পর্কে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। কেউ যদি বুঝতে না পারেন, অসুবিধা হয়, আবার সামনে আপনারা হতাশ হবেন না, সামনে আপনারা অবশ্যই এগুলো বুঝতে পারবেন। সামনেগুলো আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তো এখানে হচ্ছে জাস্ট একটু আলোচনা করা যাচ্ছে ফর্মত থেকে। আর আমাদের একটা ইংলিশে প্রেপোজিশন উচ্চারণ হচ্ছে সর্বশেষ। একটা যদি ফ্রেজ থাকে, ফ্রেজে যদি আপনার থাকে নাউন, অ্যাডজেক্টিভ, বার্ব থাকে, তখন আমরা সর্বপ্রথম উচ্চারণ করি আপনার প্রনাউনকে উচ্চারণ করে থাকি বা আর্টিকেল উচ্চারণ করে থাকি। তারপর হচ্ছে যে আমরা অ্যাডজেক্টিভ উচ্চারণ করে থাকি, তারপর নাউন উচ্চারণ করে থাকি, তারপর প্রিপোজিশন উচ্চারণ করে থাকি। প্রিপোজিশন উচ্চারণ হচ্ছে সবসময় পরে, প্রিপোজিশন যেহেতু নাউনের শেষে যুক্ত হয়, এই কারণে নাউন যেহেতু 2 নম্বরে উচ্চারণ করা হয়, এরপরে প্রিপোজিশন উচ্চারণ। নাউন একবার সর্বশেষ উচ্চারণ করা হয়, নাউনের পরে কিন্তু প্রিপোজিশনের উচ্চারণ করতে হয়। হ্যাঁ, তো আমরা এটা ফ্রেজগুলো যখন দেখবো, ফ্রেজগুলো যখন আমরা আইডেন্টিফাই করবো বা ব্যাখ্যা করার চেষ্টা করবো, এক্সপ্লেন করার চেষ্টা করবো, তখন কিন্তু আমরা এগুলো একটু আলোচনা করার চেষ্টা করবো। তাহলে প্রিপোজিশনের কাজটা কি? যেমন ফর্মত থেকে, উত্তর সাথে, উইথ, ইন, অ্যাট, টু, তে, উন্তস্ত, প্রতি। তো আমরা এখানে এখানে সাথে বিরুদ্ধে। তো আমরা এখানে কয়েকটা প্রিপোজিশন এমনি দিয়েছি, এগুলো আমরা পরবর্তী আরও আলোচনা করবো, সমস্যা নেই, এখানে না বুঝলেও। এরপরে আপনি একটা বাক্যের সাবজেক্ট কীভাবে চিনবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। একটা বাক্যের আপনার সাবজেক্ট কীভাবে খুঁজবেন, আপনি কীভাবে খুঁজবেন। কোনো বাক্যে যার সম্পর্কে বলা হয় বা যে জিনিস সম্পর্কে বলা হয় তাকে আমরা সাবজেক্ট বলে থাকি, তাকে আমরা কী বলে থাকি? অর্থাৎ একটা বাক্যে আমি যদি বলি রহিম স্কুলে যায়, এখানে আমি কার সম্পর্কে বলতেছি? রহিম সম্পর্কে বলতেছি। নিঃসন্দেহে রহিম হচ্ছে সাবজেক্ট। আমি যদি বলি সমস্যাটি সমাধান করা হয়, এখানে আমি কার সম্পর্কে বলতেছি? সমস্যাটি সম্পর্কে বলতেছি, তাই সমস্যাটি হবে সাবজেক্ট। যার সম্পর্কে বলি সে হবে সাবজেক্ট। এখানে দেখেন কোনো বাক্য যার সম্পর্কে বলা হয় বা যে জিনিস সম্পর্কে বলা হয় তাকে সাবজেক্ট বলা হয়। এগুলো আমরা আরও বিস্তারিত আলোচনা করবো সামনে। আপনারা যেগুলো জানেন না এগুলো নোট করবেন। এখানে এই বইতে যা কিছু আছে এটা একটা বড় মোটা একটা বই হইতো, এখান থেকে আপনার একবারে বেসিক ছোটো যে জিনিসগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তাই এখানে কোনো কিছু আপনি স্কিপ করার সুযোগ নেই, সকল কিছু আপনাকে মুখস্থ করে নিতে হবে। এই বইটা যদি আপনি মুখস্থ করতে পারেন, জিনিসগুলো বুঝে যদি মুখস্থ করতে পারেন, আপনার বেশি দিন লাগবে না, 1 সপ্তাহের ভিতরে আপনি সকল কিছু মুখস্থ করতে পারবেন। শুধু মনোযোগের সাথে আপনাকে এগুলো পড়তে হবে এবং নোট করতে হবে। আমি যে কথাগুলো
বলতেছি এগুলো আপনার বোঝার সুবিধার্থে আপনি আপনার নিজের মতো করে নোট করতে পারেন বা বইতে লিখতে পারেন। যারা বোকা এরা বইতে লেখে না, আমি মনে করি যে বইতে আপনি ইচ্ছা মতো লিখবেন, কারণ যখন বইতে আপনি লিখবেন বা দাগাবেন তখন আপনার পর বা পুনরায় যখন পড়তে যাবেন যে জিনিসটা আপনার মনে তখন কিনা আপনার মনেতে মস্তিষ্কে এটাই আসবে যে এটা এই জিনিসটা আমি পড়েছি, এই জিনিসটা আমি পড়েছি, এটা আমার জন্য সহজ হবে, এটা আমি বুঝেছি, এখনও আমাকে বুঝতে হবে। অর্থাৎ আপনি এটা যেটা জায়গায় নেবেন আর এটা গোল করে রাখতে পারেন, যে জিনিসটা আপনার কিনা আপনার মনে থাকে না এই জিনিসটা একবার গোল করে রাখবেন, যাতে আপনার যখন বইটা পেজটা খোলেন সাথে সাথে ওই জিনিসের দিকে আপনার চোখ পড়ে, ওইভাবে এভাবে আপনি পড়বেন। এরপরে আমি এখানে দিছি যে সাবজেক্ট সিনার উপর আপনারা একটা পড়ে নেবেন। এরপরে একটা একটা সাবজেক্ট সিঙ্গুলার হতে পারে, একটা সাবজেক্ট প্লুরাল হতে পারে। তো এই সিঙ্গুলার জন্য এস আই, আমি সংক্ষেপে সিঙ্গুলারকে এস আই এন দিয়ে লিখি আর প্লুরালকে লিখি এফ এল ইউ। সিঙ্গুলার কি, অর্থাৎ যদি দুইজন হয় তখন প্লুরাল হয়, আর একজন হলে সিঙ্গুলার। সিঙ্গুলার মানে হচ্ছে একজন, সিঙ্গেল থেকে সিঙ্গুলার। আর প্লুরাল হচ্ছে দুইজন, দুইয়ের অধিক হলে আমরা প্লুরাল দ্বারা প্রকাশ করে থাকি। এটা একেবারেই মুখস্থ। এই যে সারটা এটা যখন আপনারা নেরেশন করতে যাবেন, আমরা এখানে বইতে নেরেশন এখানে উল্লেখ করি নাই, আমরা হচ্ছে যে আপনার এই যে ভিডিওর মাধ্যমে অর্থাৎ আপনাদের স্লাইডের মাধ্যমে আমরা নেরেশন বা অন্যান্য গ্রামার যে টপিকগুলো আছে এগুলো নিয়ে আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করব। খুব ইজি, আপনার ইজিতে আপনার হয়তো প্রথমে আপনাদের এগুলো শিখতে একটু কষ্ট হবে, টেন্স শিখতে প্রথমে অনেক কষ্ট হবে। এরপরেরগুলো অর্থাৎ যে আপনার কিনা পরের যে নেরেশন থেকে শুরু করে যেমন বয়েস এগুলো খুব ইজি, আপনার খুব সহজে শিখতে পারবেন। প্রথমে একটু কষ্ট করেন, একটু পড়তে সময় লাগবে, বুঝতে সময় লাগবে, একটু কষ্ট করলে দেখবেন পরবর্তী সবই সহজ, ফানির মতো আপনাদের জন্য ইজি হয়ে যাবে। তো দেখেন একটা ফার্সন লিস্টটা একেবারে মুখস্থ করে নেবেন। যখন আপনার নেরেশন করতে যাবেন অবশ্য পার্সন লিস্টটা আপনাদের অনেক বেশি প্রয়োজন হবে, পার্সন ছাড়া আপনি নেরেশন করা সম্ভব নয়। যখন আপনি পার্সন সেন্স করতে যাবেন নেরেশন মানে এই পার্সন লিস্টটা আপনি পার্সন সেন্স করতে পারবেন না। তো পার্সনের দুই ধরনের আছে, এই যে দুই প্রকার এটাকে বলা হয় ফার্স্ট পার্সন। এই দুই প্রকার, এই যে ফার্স্ট পার্সন, আইটা ফার্স্ট পার্সন আর উইটা ফার্স্ট পার্সন, এই দুইটা ছাড়া পৃথিবীতে আর কোনো ফার্স্ট পার্সন নাই। তাহলে এই দুইটার সাথে যা আছে সব কিছু কিন্তু ফার্স্ট পার্সন। এটা হচ্ছে সাবজেক্ট ফর্ম, আইটা সাবজেক্ট ফর্ম, আর হচ্ছে মিটা হচ্ছে অবজেক্ট ফর্ম, এবং হচ্ছে মাইটা হচ্ছে পজিটিভ ফর্ম। তাহলে আইটা সিঙ্গুলার, উইটা হচ্ছে প্লুরাল, কারণ আই হচ্ছে একজন, এই কারণে আইটা সিঙ্গুলার, উইটা প্লুরাল। আপনারা এইভাবে মুখস্থ করেন, আই আর অবজেক্ট মির পসেসিভ মাই। তো আমি যদি আপনাদের জিজ্ঞেস করি আর পসেসিভ কি, তখন আপনারা বলবেন মাই, খুব দ্রুত বলতে হবে। আমি যদি জিজ্ঞেস করি মাই সাবজেক্ট কি, তখন বলতে হবে আই। আর আমি যদি জিজ্ঞেস করি মায়ের অবজেক্টটা কি, বলতে হবে মি পসেসিভ কি মায়ের সাবজেক্ট কি আই, এভাবে বলতে হবে। এভাবে আপনারা যখন মানে চোখ বদ্ধ করে যখন জিজ্ঞেস করা হয় এভাবে খুব দ্রুত আপনারা একটা আনসার দিতে হবে। তাহলে হচ্ছে ফার্স্ট পার্সন হচ্ছে দুইটা, আই এবং উই, এই দুইটা ছাড়া পৃথিবীতে আর কোনো ফার্স্ট পার্সন নেই। ইউ একমাত্র সেকেন্ড পার্সন, ইউ হচ্ছে একমাত্র সেকেন্ড পার্সন। এটা সিঙ্গুলার হতে পারে এবং প্লুরাল হতে পারে। এখানে যদি টেবিল যদি একটু সুন্দরভাবে ড্রয়িং করা যায় তো তাহলে আরও সুন্দর হতো, এগুলো একটু হয়ে গেছে। তাহলে এই দুটো হচ্ছে ফার্স্ট পার্সন, এখানে লিখে রাখেন আপনারা, এই দুইটাকে একটু দিয়ে লিখে রাখেন, এই দুটো ফার্স্ট পার্সন, একটা সিঙ্গুলার একটা প্লুরাল। ওইটা হচ্ছে প্লুরাল, আইটা সিঙ্গুলার। ইউটা হচ্ছে যে আপনার সেকেন্ড পার্সন, সিঙ্গুলার প্লুরাল দুটো হতে পারে। তাহলে ইউর হচ্ছে যে ইউরস, এটা হতে পারে। আর বাকি সব আর যতগুলা ওয়ার্ড থাকবে সকল কিন্তু ওয়ার্ড এটা হবে থার্ড পার্সন। তাহলে এই যে আই উই ইউ এইগুলা বাদে যেতগুলো ওয়ার্ড থাকবে সবগুলো কিন্তু থার্ড পার্সন। কোন পার্সন? থার্ড পার্সন। তাহলে আমি আগে বলছি হি কার জন্য বসে, অর্থাৎ কোনো পুরুষের জন্য হি বসে, কোনো পুরুষের জন্য হি বসে, হিটা সিঙ্গুলার যেহেতু একদম পুরুষ হি, আর হির অবজেক্ট হচ্ছে হিম, পজিটিভ হিজ। হ্যাঁ, তারপরে শি, অর্থাৎ সকল মহিলাদের জন্য, একজন মহিলাদের জন্য বসে শি, তা শির হচ্ছে হার। আপনার এটা এগুলো সবগুলো থার্ড পার্সন। এইখানে যে এইভাবে ব্যাকেট দিলাম এগুলো সবগুলো হচ্ছে তাই থার্ড পার্সন, এগুলো সবগুলো কি থার্ড পার্সন। তাহলে এগুলো সব উপরে দুগার হি এবং শি, এটা হচ্ছে সিঙ্গুলার নেম অফ দ্য ওয়ান ওমেন, অর্থাৎ সকল ওয়ান ওমেন একজন মহিলার নাম শি দ্বারা প্রকাশ করা হয়। যেমন রহিমের প্রনাউন তাহলে কি বসবে শি, যে হি, আর সুমির প্রনাউন কি বসবে শি, এটা আমরা আগে জানছিলাম। দেটা হচ্ছে প্লুরাল, দেটা কি প্লুরাল, এটা থার্ড পার্সন। যে 3 দিয়ে আর দেওয়া হয়েছে এটা অর্থাৎ কি থার্ড পার্সনকে বোঝানো হচ্ছে, এটা সংক্ষেপে থার্ড পার্সনকে বোঝানো। IST দ্বারা বোঝানো হচ্ছে ফার্স্ট পার্সনকে, তারপর 2 দিয়ে বোঝানো হচ্ছে সেকেন্ড পার্সনকে, এটা আপনার ভালোভাবে থার্ড পার্সন। দেটা হচ্ছে থার্ড পার্সন, এটা হচ্ছে প্লুরাল থার্ড পার্সন প্লুরাল। দেটা হচ্ছে তারা, অর্থাৎ অনেকজনকে বোঝায়, অনেকজন, এটা হতে পারে 2 জন 3 জন 4 জন 5 জন, তাই এটা হচ্ছে থার্ড পার্সন। এটা কি থার্ড পার্সন। ইট খুবই গুরুত্বপূর্ণ, এটার যে ফর্মুলা খুবই ভালোভাবে দেখে নেবেন। ইট নেম অফ দ্য অল নাউন, যে নাউন অর্থাৎ এগুলা ছাড়া যতগুলো পৃথিবীতে নাউন আছে, পৃথিবীতে লক্ষ লক্ষ নাউন আছে, এই নাউন সবগুলো নাউনের প্রনাউন ফর্ম হচ্ছে কিন্তু ইট, প্রনাউন ফর্মে ইট। তো ইটের অবজেক্ট হচ্ছে ইট, আর হচ্ছে যে পসেসিভ হচ্ছে ইটস, পসেসিভ কি ইটস। তাহলে এই যে প্রনাউন ফর্ম যে সারটা এটা খুবই ভালোভাবে মুখস্থ করবেন, এটা ছাড়া আপনি ইংলিশ বোঝা বা শেখা আপনাদের অনেক কষ্ট হয়ে যাবে। নেরেশন বা অন্যান্য গ্রামার যখন করতে যাবেন তখন এটা অবশ্যই আপনার কাজে লাগবে। তো এই সারটা আপনার মনোযোগের সাথে মুখস্থ করে নেবেন, যা আলোচনা করছে এগুলো মুখস্থ করে নেবেন। এবার আমরা চলে যাব যে ফরের ফেজ, অর্থাৎ আমাদের 11 নম্বর ফেজে আপনারা চলে আসেন। 11 নম্বর ফেজে অর্থাৎ আমি যেগুলো বলছিলাম এখানে ফার্সনের যেগুলো বলছিলাম
মুখে যেগুলো বলে দিছি এখানে লেখাতে এগুলো লেখা আছে। তো এগুলো আপনারা ভালোভাবে একটু একটু পড়ে নেবেন। আমার কথা যদি বুঝতে না পারেন তাহলে এখানে পড়ে নিলে আপনারা এখান থেকে এটা বুঝতে পারবেন। তো আমরা সবচেয়ে আপনাদের একটু আগে বলছি, অর্থাৎ ভার্ব ছাড়া একটা বাক্য গঠন করা যায় না। ভার্ব ছাড়া একটা কি করা যায় না? বাক্য গঠন করা যায় না। ভার্ব ছাড়া একটা বাক্য গঠন করা যায় না। বা ভার্ব হচ্ছে যে একটা একটা কি একটা বাক্যের ফান, একটা বাক্যের ফান বলছিলাম। তাহলে এই যে ভার্ব, আমরা এখানে ভার্বের কিছু লিস্ট দিছি, এই লিস্টগুলো আপনারা একেবারে মুখস্থ টুটাস্থ করে ফেলবেন। হ্যাঁ, মুখস্থ কি করবেন? টুটাস্থ করবেন। ঠিক আছে? তো আসেন এখানে এগুলো আপনারা হয়তো আগে পড়ছেন, ডু ডিড ডান, ডু ডিড ডান। এখানে হচ্ছে ফার্স্ট B1, B1 হচ্ছে প্রেজেন্ট ফর্মকে ইঙ্গিত করা হচ্ছে। অর্থাৎ এখানে যে লিস্ট B1 এর যে লিস্টগুলো আছে, B1 এর মধ্যে যেগুলো থাকবে, B1 এর মধ্যে যেগুলো থাকবে এগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, মানে অর্থাৎ ফার্স্ট ইনডেফিনিট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এগুলো সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এই সিরিয়ালের যেগুলো থাকবে সবগুলো দ্বারা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে আমরা আইডেন্টিফাই করি। আর যে পরবর্তী B2 অর্থাৎ ফার্স্ট ফর্ম, B2 ফার্স্ট ফর্ম, এগুলোকে আমরা ফার্স্ট টেন্স, ফার্স্ট ইনডেফিনিট টেন্স দ্বারা প্রকাশ করা হয়। এগুলো ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়। আর এগুলো আপনার হচ্ছে যে অন্য টেন্সের ক্ষেত্রে প্রয়োজন হয়। এগুলো সাতটা ভালোভাবে দেখবেন, এভাবে পড়বেন। ডু ডিড ডান। আমি আপনাদের যদি জিজ্ঞেস করি ডুর B3 কি, B3 কি, B3 বা ফার্স্ট পার্টিসিপল কি, ডান, আপনারা বলতে হবে খুব দ্রুত। আমি যদি আপনাদের জিজ্ঞেস করি ডানের ফার্স্ট প্রেজেন্ট ফর্ম কি, তখন বলতে হবে ডু। ডানের প্রেজেন্ট ফর্ম কি, ডু। আমি যদি ডানের ফার্স্ট ফর্ম কি, তখন বলতে হবে ডিড। ডানের ফার্স্ট ফর্ম কি, ডিড। ডানের ফার্স্ট ফর্ম কি, ডিড। ডানের ফার্স্ট ফর্ম ডিড। তারপর ডিডের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি বা B3 কি, B3 কি, তখন বলতে হবে ডান। B3 কি, ডান। তারপর আমি যদি জিজ্ঞেস করি ডিডের প্রেজেন্ট ফর্ম কি, তখন আপনারা বলতে হবে ডু। এরপরে দেখেন ফ্লের B2 ফ্লেট, এগুলা কিছু স্ট্রং ভার্ব আর উদ্বার। উদ্বারগুলো হচ্ছে যেগুলো শেষে ইডি যোগ করা হয়, অর্থাৎ যেগুলো দুইটা ফর্ম এক হয় তাকে আমরা উদ্বার বলে থাকি। আর স্ট্রং ভার্ব অর্থাৎ যেখানে ডু ডিড ডান, এখানে তিনটা ফর্ম কিন্তু আলাদা, এগুলো বলে স্ট্রং ভার্ব। এখানে বলে স্ট্রং ভার্ব বা উদ্বার, এটা একসাথে দেওয়া আছে। এই ভার্বের স্যার আপনারা মুখস্থ করবেন না, আপনারা একেবারেই টুটাস্থ করে ফেলবেন। মুখস্থ টুটাস্থ যা বলেন, যেটা বলেন আপনাদের ভাষা যেটা বলা হয়, এটা একবার মুখস্থ করে নেবেন। এখানে সি স সিন, গো অয়েন্ট গন, গো অয়েন্ট গন, দেখুন গো তো যাওয়া, এটা কি স্ট্রং ভার্ব। গো তো যাওয়া, অয়েন্ট তো গিয়েছিল, এটা ফার্স্ট টেন্স হয়। যাওয়া গিয়েছিল, এটা প্রেজেন্ট টেন্স। তো আমরা পরবর্তী এটা আলোচনা করব, প্রেজেন্ট টেন্স এগুলো আমরা টেন্সে গিয়ে আলোচনা করব। তাই এখানে আপনারা হচ্ছে যে শুধু এখান থেকে মুখস্থ করবেন, আপনারা এখন টেন্স জানা লাগবে না, অর্থাৎ পরবর্তী আপনারা টেন্স জানতে পারবেন যখন আমরা আলোচনা করব। জাস্ট এখান থেকে, অর্থাৎ এগুলো থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, এগুলো এই অর্থাৎ B2 থাকলে ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়ে থাকে। ফার্স্ট ইনডেফিনিট টেন্স এগুলো ভালোভাবে মুখস্থ করবেন। এগুলো ছাড়া, এগুলো মুখস্থ না করে আপনারা যে আমি প্রথম যে ক্লাসটা দিচ্ছি, অর্থাৎ 1 নম্বর যে ক্লাসটা, এই ক্লাসটার যে বেসিকগুলো আছে এগুলো মুখস্থ করে পরবর্তী আপনারা ক্লাস করবেন। এগুলো মুখস্থ করার পরে সামনে ক্লাসগুলো করবেন। এগুলো মুখস্থ না করে সামনের ক্লাস আপনারা যাবেন না, অর্থাৎ যে 1 নম্বর ক্লাসটা কমপ্লিট করার পরে 2 নম্বর ক্লাসে মুখস্থ করার পরে 2 নম্বর ক্লাসগুলো দেখবেন, নইলে কিন্তু পরবর্তী আপনারা বুঝতে পারবেন না। আর এগুলো খুব বেসিক, এগুলো শিখতে আপনার বেশি দিন লাগবে না। এগুলো যা পারেন অন্তত এগুলো ভালোভাবে মুখস্থ করবেন। এগুলো একটু মুখস্থ না করা ছাড়া সামনের ক্লাসগুলোতে আপনারা আগাবেন না। তো এখান থেকে এগুলো সবগুলো দেখে নেবেন এবং বাংলা সহকারে মুখস্থ করবেন, বাংলা সহকারে মুখস্থ করবেন। এগুলো যদি আমি আবার বলি, ভার্ব না শিখলে আপনার যে টেন্স শেখা সম্ভব না, ভার্ব না শিখলে টেন্স শেখা সম্ভব না। তাই ভার্বের সারটা একেবারে মুখস্থ করতে হবে, একেবারে মুখস্থ করতে হবে। তো আমি অ্যাকচুয়ালি ভার্বের সারটা এখানে, ভার্বের সারটার মধ্যে এখানে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বি, এখানে দেখেন এম ইজ আর ওয়াজ ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলো যখন আপনার টেন্স করতে যাবেন তখন আপনার একটা কনফিউশনের মধ্যে পড়ে যাবেন। কেমন কনফিউশনের মধ্যে পড়বেন? দেখুন এম ইজ আর এখানে এগুলো প্রেজেন্ট। এখানে আমি বলছি যে এই লিস্টটা অর্থাৎ B1 আপনার B2 এবং B1 এর যেগুলো আমি বলছিলাম, যেগুলো থাকে B1 এর মধ্যে যদি থাকে এগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। আর B2 এর মধ্যে যেগুলো থাকে এগুলো যদি একটা সেন্টেন্সে বসে এগুলো আপনার প্রেজেন্ট এটা কি হয়, ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়, ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়। এখন আপনারা সবচেয়ে বেশি কনফিউজে পড়ে যাবেন এই যে এম ইজ আর এবং ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজের ব্যবহারের কনফিউজ পড়ে যাবেন। তো আমি এখানে আপনার খাতা লিখে, আপনারা তো যেহেতু টেন্স শিখাই না, এখনো টেন্স আলোচনা করি নাই, হয়তো আপনারা বুঝবেন না, তবে একটু মনে রাখেন, এটা গুরুত্ব সহ স্টার দিয়ে এটা পরবর্তী আসলেও আপনারা মানে যখন বুঝবেন না, ওখানে আমরা যখন টেন্স আলোচনা করব এই বিষয়টা সম্পর্কে কথা বলবো, তখন আপনারা সরাসরি 12 নম্বর পেজে আসি যে স্টার চিহ্ন দ্বারা এটা দেখবেন। এখন আমি একটু আপনাদের ইঙ্গিত দিয়ে রাখি যাতে পরবর্তী মানে আমি যখন বলবো সাথে সাথে আপনারা বিষয়টা বুঝতে পারেন। হ্যাঁ, বুঝতে পারেন। বা অনেকে আছেন যারা সব কিছু পারেন কিন্তু এটার পার্থক্যটা বুঝতে পারেন না, তো তারাও একটু দেখেন, আমি খাতা লিখে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখানে অর্থাৎ বি অর্থাৎ অনেক সময় বিও লিখে থাকি। বি হচ্ছে হওয়া, এমিজার যে কথা, বিও একই কথা। অনেক সময় আমরা সংক্ষেপে বি লিখে থাকি। হ্যাঁ, বি লিখে থাকি। অনেক সময় আমরা সংক্ষেপে বি লিখে থাকি। বি হচ্ছে হওয়া, এমিজার অর্থ হচ্ছে কি হয় বা হওয়া বা হতে ইত্যাদি ওয়ার্ড হয়। ওয়াজ ওয়ার অর্থ ছিল। অর্থাৎ যদি এমিজার যখন একলা বসে তখন হবে এমিজার, যখন একলা বসে অর্থাৎ একটা বার থাকে, একটা মূল বার। এমিজার যখন মূল বার হিসেবে কাজ করে, অক্সিলারি বার না, কি বার? মূল বার। এমিজারের পরে যদি আরেকটা বার থাকে তাহলে এমিজার এটা হচ্ছে অক্সিলারি বার হিসেবে কাজ করবে। এমিজার কি বার?
ভার্ব হিসেবে কাজ করবে অক্সিলারি, অর্থাৎ দুটা ভার্ব যখন থাকে, দুটা ভার্ব থাকে, যখন অ্যামিজার আছে, অ্যামিজারের পর আরেকটা ভার্ব আছে, তখন অ্যামিজার কিন্তু মূল ভার্ব থাকে না, ওটা কি হয়ে যায় অক্সিলারি, অ্যামিজার হয়ে যায় অক্সিলারি, ওয়াজ ওয়ার হয়ে যায় অক্সিলারি, ওয়াজ ওয়ার হয়ে যায় অক্সিলারি, পরবর্তী যে ভার্বটা থাকে ওই ভার্বটাকে আমরা মূল ভার্ব বলে থাকি। আর সাধারণত একটা টেন্সের অর্থ হয় মূল ভার্ব অনুযায়ী। কোন ভার্ব অনুযায়ী অর্থ হয়? মূল ভার্ব অনুযায়ী অর্থ হয়, মূল ভার্ব অনুযায়ী অর্থ হয়। হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ অর্থ হচ্ছে যে হ্যাভ হ্যাজ অর্থ হচ্ছে আছে, হ্যাড ছিল। তো এগুলো দেখেন, এই যে হ্যাভ হ্যাজ যখন একা বসবে তখন এটা মেন ভার্ব হিসাবে কাজ করবে, মূল ভার্ব হিসাবে কাজ করবে, তখন হ্যাভ হ্যাজের অর্থ অনুযায়ী কিন্তু অর্থ হবে। আর যখন হ্যাভ হ্যাজের পর আরেকটা ভার্ব থাকবে কিন্তু তখন এটা কি হবে না, প্রেজেন্ট। হ্যাভ হ্যাজ যখন হ্যাভ হ্যাজের পর যখন আরেকটা ভার্ব থাকে তখন এটা প্রেজেন্ট ইনডেফিনিট হবে না, বি ওয়ান, তখন এটা প্রেজেন্ট ইনডেফিনিট হবে না, কারণ হ্যাভ হ্যাজ তখন মূল ভার্ব হিসেবে কাজ করে না, তখন হ্যাভ হ্যাজ মানে অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। তাহলে অ্যাম ইজ আর হ্যাভ হ্যাজ যখন একলা বসে, একা বসে, পরবর্তী কোনো ভার্ব থাকে না, তখন এটা মূল ভার্ব হিসেবে কাজ করে, মূল ভার্ব হিসেবে কাজ করে, তখন এটা হবে বি ওয়ান, বি ওয়ান মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর যখন ওয়াজ ওয়ার বা হ্যাড, যখন এটার পরে যখন আরেকটা ভার্ব থাকে না, আরেকটা ভার্ব থাকবে না, আরেকটা ভার্ব থাকবে না, তখন এটা কাজ করবে বি টু হিসেবে কাজ করে, তখন এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়, ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়। তো আমরা এখানে যদি একটু লক্ষ্য একটু দেখি, আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাইতেছি, আমি স্কুলে যাইতেছি, কন্টিনিউয়াস চলমান। তো এখানে দেখেন এমটা, এমের পরে আরেকটা মূল ভার্ব, আপনারা অবশ্যই গো পড়িয়েছেন, গো অ্যান্ড গন এখানে পড়ে আসছেন, ভার্ব লিস্টে পড়ে আসছেন। তাহলে এখানে দেখেন এম একটা ভার্ব এবং দ্বিতীয় গো, গো আরেকটা ভার্ব, দুটা ভার্ব থাকার কারণে এটা কিন্তু এমটা মূল ভার্ব হিসেবে কাজ করবে না, এমটা তখন হয়ে যাবে অক্সিলারি ভার্ব, এম হয়ে যাবে অক্সিলারি ভার্ব, গো হবে মূল ভার্ব এবং মূল ভার্ব অনুযায়ী ইংলিশে অর্থ হয়ে থাকে। তো আমরা এটা যখন ট্রান্স করতে যাবো তখন আমরা ওখান থেকে শিখবো। হ্যাঁ, এরপর দেখেন তাহলে এটা এখানে এটা কি, এটা তখন হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর আই অ্যাম এ স্টুডেন্ট, এটা এম একলা বসছে, এই কারণে এটা যেহেতু বি ওয়ান, এটা বি ওয়ান, তাই মূল ভার্ব বি ওয়ান, তাই এটা তখন এটা হবে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা হবে কন্টিনিউয়াস টেন্স। দেখেন এম বসার পরে আরেকটা ভার্ব আছে, দুটা ভার্ব থাকলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় না, আর একলা ভার্ব সে যদি মূল ভার্ব হিসেবে কাজ করে, অক্সিলারি ভার্ব হিসেবে কাজ না করে, মূল ভার্ব হিসেবে কাজ করে, তখন এটা হয়ে যাবে আপনার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ এ কার, আমার একটা কি আছে, কার আছে। তাহলে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে দেখেন হ্যাভ একা বসছে, হ্যাভের পরে আরেকটা ভার্ব নাই, তাই এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটা যেহেতু এটা বি ওয়ানের ছাড়া আছে, কোন ছাড়া আছে, এটা বি ওয়ানের ছাড়া, এটা কোন ছাড়া আছে, বি ওয়ানের ছাড়া আছে, তাই এই কারণে এটা হবে আপনার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা হবে ফার্স্ট ইনডেফিনিট, এটা হচ্ছে ফার্স্ট যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা কোন হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এটা আমরা যখন টেন্স দুটা ভার্ব হওয়ার কারণে এটা ফার্স্ট আপনার হয়ে যাবে, এটা কোনটা হয়ে যাবে, এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপর দেখেন হ্যাভ হ্যাজ হ্যাড ওয়াজ, এটা যদি একা একা বসে তখন এটা হবে কি আপনার যে হ্যাজ যখন বসে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, হ্যাড এবং ওয়াজ বসলে এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স হবে, ঠিক আছে। তো হি হ্যাজ বুক, তার একটা বই আছে, হি হ্যাড বুক, তার একটা বই ছিল, হি হ্যাজ বুক, তার একটা বই ছিল, হি হ্যাড বুক, তার একটা বই ছিল, অর্থাৎ দুইটার অর্থ কিন্তু সেম। এই দুটো হলো ফার্স্ট ইনডেফিনিট টেন্স, এটা হলো ফার্স্ট টেন্স। আর এরপর যদি আরেকটা ভার্ব থাকতো, এটা যেহেতু মূল ভার্ব হিসেবে বসছে এই কারণে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়েছে। এটা পরে যদি আরেকটা ভার্ব থাকতো তাহলে কিন্তু এটা তখন প্রেজেন্ট ইনডেফিনিট বা ফার্স্ট ইনডেফিনিট টেন্স হইতো না। হি ওয়াজ এ স্টুডেন্ট, সে একজন স্টুডেন্ট ছিল, এখানে ওয়াজটা হচ্ছে যে একাই বসছে, ওয়াজের পরে আরেকটা ভার্ব নাই, এখানে ওয়াজটা মূল ভার্ব। দুটা ভার্ব থাকলে যদি ওয়াজের পরে আরেকটা ভার্ব থাকতো তখন ওয়াজ মূল ভার্ব থাকতো না, তখন ওয়াজ হয়ে যেত অক্সিলারি ভার্ব, পরবর্তী ভার্বটা হয়তো মূল ভার্ব। আর আমরা জানি মূল ভার্ব অনুযায়ী ইংলিশে অর্থ হয়ে থাকে। তো আমরা এটা আরও পরবর্তী আমরা আরও সুন্দরভাবে এটা বুঝতে পারবো। এটা না বুঝলে সমস্যা নেই, একটু এটা আপনাদেরকে ইঙ্গিত দিয়ে রাখলাম যাতে পরবর্তী আপনাদেরকে বললে আপনারা সহজেই ঘটনাটা বুঝতে পারেন। তো ঘটনাটা আপনারা একটু মনে রাখবেন, আমরা পরবর্তী হচ্ছে যে এটা বোঝানোর জন্য বলেছিলাম। তো খেয়াল করেন একটু এখানে তাহলে এগুলো একটু ভালোভাবে পরবর্তী যে এখানে বেশি দেওয়া হয় না, অর্থাৎ আপনার 20 থেকে 30টা স্ট্রংবার উইকবার দেওয়া আছে বা ভার্ব সার্টগুলো ভালোভাবে মুখস্থ করবেন, মুখস্থ মানে এমন মুখস্থ করবেন যাতে মৃত্যুর পরে যাতে আপনি এগুলো কি না ভুলেন। হ্যাঁ, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত যাতে আপনার মনে থাকে এমনভাবে মুখস্থ করতে হবে, এমনভাবে মুখস্থ নেই, এগুলো ভুলার কোনো সুযোগ নেই। এগুলো যদি ভুলেন আপনি মানে অর্থাৎ ইংলিশ শিখতে পারবেন না, এগুলো ভুলা যাবে না, এগুলো এমনভাবে মুখস্থ করবেন। আর এটা আপনি কয়েকবার অর্থাৎ 2 ঘন্টা ধরে পড়েন, আপনি যারা একেবারে জানেন না এখন ইংলিশে জিরো অর্থাৎ জিরো, যারা ইংলিশে কি জিরো কিছুই জানেন না, আর আমার এই বইটা হচ্ছে জিরো অর্থাৎ জিরো থেকে হিরো পর্যন্ত যারা আছে সবার জন্য এই বইটা কাজে লাগবে। তো হচ্ছে যে যারা একেবারে হিরো মানে জিরো আছেন, জিরো লেভেলে আছেন, তারা ইংলিশ উচ্চারণ করতে পারেন না, ইংলিশ আমি এগুলো আগেই বলছি আপনাদের সাথে পরবর্তী না অর্থাৎ ফেজে 1-2 বলছিলাম কেন আপনাদের সমস্যা, আপনারা কেন ইংলিশ উচ্চারণ করতে পারেন না বা ইংলিশ ওয়ার্ড পড়তে পারেন না, কারণ হচ্ছে আপনার ভোকাবুলারি নেই, আপনার ভিতরে ভোকাবুলারি নেই। তা আপনি অন্তত ভার্বগুলো পড়ে কয়েকটা ভোকাবুলারিগুলো শেখার চেষ্টা করেন, আর ধীরে ধীরে আপনি আরও আপনার শব্দভান্ডার আরও বাড়াতে পারবেন। কীভাবে বাড়াতে হয় আমরা ধীরে ধীরে এটা সম্পর্কে কথা বলবো। তো এখানে টেন্সের আগে অর্থাৎ টেন্স করার জন্য আমি যে আলোচনাগুলো করলাম এই সামনেগুলা অর্থাৎ আমার এইটুকু পর্ব থাকবে 1 নম্বর ক্লাস ভার্বের 7 পর্যন্ত, যে
তাবেল পর্যন্ত বার্ফ যেটা আছে এই পর্যন্ত 1 নম্বর ক্লাস থাকবে। দ্বিতীয় ক্লাসে আমরা কিন্তু পরবর্তী অংশ আলোচনা করব। আমি এখনও টেন্সের আলোচনা যেহেতু শুরু করি নাই, এখনও আলোচনা যেহেতু শুরু করেন, তাহলে এগুলো হচ্ছে বেসিক পর্ব। এগুলো যারা জানেন তারা তো ভালো, একটু দেখে নেবেন। আর যারা জানেন না, কিন্তু এগুলা ভালোভাবে আপনাকে রপ্ত করতে হবে বা শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, বা আপনি ব্যাখ্যা করতে হবে, বা এগুলো বুঝতে হবে। তাহলে এই জিনিসগুলো বোঝার পরে আপনি টেন্স পারবেন। আমি বলছি আপনি পার্সোনাল লিস্ট বুঝবেন না, আপনি স্ট্রং বার উইকবার মুখস্থ করবেন না, আর দয়া করে আপনি সামনের ক্লাসগুলো করবেন না। সামনে কারণ আপনি বুঝতে পারবেন না। আপনি এগুলো মুখস্থ করবেন, এগুলো মুখস্থ করার পরে এগুলো কেন লাগে, কী জন্য লাগে, এগুলো এত প্রশ্ন না করে আপনি মুখস্থ করতে থাকেন, মুখস্থ করার পরে আপনি সামনে অর্থাৎ 2 নম্বর ক্লাসটা করতে আসবেন। এগুলো এই যে এই পার্টগুলো মুখস্থ করার পরে আপনি 2 নম্বর ক্লাসগুলো করতে আসবেন। হ্যাঁ, তো আল্লাহ হাফেজ। এতটুকু হচ্ছে আমাদের ফার্স্ট পর্ব ছিল। আমরা এখন হচ্ছে যে পরবর্তী পর্বে আমরা সেকেন্ড পর্ব শুরু করব। তো আমরা এই বইটাকে বেশি ক্লাস হবে না, অর্থাৎ 5 থেকে 6-7টা ক্লাস হবে, যেগুলো আপনারা 1-2 সপ্তাহের ভিতরে এই যে আপনারা অর্থাৎ ইংলিশ কীভাবে গঠন হচ্ছে এগুলো সম্পর্কে জানতে পারবেন। এরপরে আপনাদের যে বিভিন্ন ক্লাস 6, 7, 8, 9, 10 ইন্টারমিডিয়েটের যে বইগুলো আছে, বইগুলো থেকে আমরা এগুলো কীভাবে, অর্থাৎ এই বই থেকে যে আমরা রুলগুলো পড়লাম, এগুলো কীভাবে একটা ফ্যাসেজ পড়ে আমরা এগুলো কী করতে চেষ্টা করবো, ব্যাখ্যা করতে চেষ্টা করি, কীভাবে আমরা ফ্যাসেজের অর্থ বুঝবো, কীভাবে মানে আমরা কিনা ফ্রি হ্যান্ডিং রাইটিং কীভাবে লিখবো, অর্থাৎ একটা প্যারাগ্রাফ কীভাবে লেখা যায় সহজে, কীভাবে ইংলিশে টকিং করা যায়, কীভাবে একটা মানুষের সাথে আমরা যে কনভারসেশনটা আমরা লম্বা করতে পারি, এগুলো নিয়ে আমরা কথা বলবো। পরবর্তী আমরা এরপর আপনাদের গ্রামার, যে নেরেশন থেকে শুরু করে কমপ্লেক্স সেন্টেন্স, ট্রান্সফরমেশন সেন্টেন্স, অন্যান্য যে বেসিক অর্থাৎ আর্টিকেল, ওগুলো সম্পর্কে খুবই সহজে, যে বইটা যেরকম আপনার টেন্স একবার খুবই সহজে আমরা উপস্থাপনা করতেছি, ঠিক তার থেকে সহজে আমরা গ্রামারের অন্য পার্টগুলো শিখবো ইনশাল্লাহ। তো এগুলো খুবই বেসিক, আপনাদের কাছে যেটুকু আলোচনা করা হয়েছে খুব বেসিক আলোচনা করা হয়েছে। আর আপনারা আমাদের মানে হতাশ হবেন না, সামনে দেখতে থাকেন। কারণ একটা জিনিস, আপনি 1 মাস সময় দিতে হবে। 1 মাস সময়, এই বইয়ের পিছনে যদি আপনি ইনশাল্লাহ 1 মাস সময় দেন, আর ভিডিওগুলো যদি মনোযোগের সাথে দেখেন, আমি ইনশাল্লাহ আপনারা বলি আপনি অবশ্যই ইংরেজি সহজে শিখতে পারবেন। ইংরেজি আপনার জন্য ইংলিশ হচ্ছে হাতের মুঠে চলে আসবে, একটা ফানি হয়ে যাবে, একটু ফানি হয়ে যাবে। হ্যাঁ, তো ইনশাল্লাহ আপনারা এটা কন্টিনিউ করবেন। আর আপনাদের সাথেও আছি। আপনাদের যদি কোনো পরামর্শ প্রয়োজন হয়, আমাদের নাম্বার আছে, আমাদের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে যদি কোনো আপনাদের হেল্প লাগে বা কি আপনাদের কোনো পরামর্শ থাকে আমাদেরকে জানাতে পারেন। আর কীভাবে বা ভিডিওগুলো করলে আরও সুন্দর হয়, যেহেতু আমাদের এটা ফার্স্ট ভিডিও, আমরা পরবর্তী আমাদের যেহেতু আমাদের টাকার অভাব আছে, আমরা অন্যান্য বা প্রজেক্টর বা অন্যান্য যে ডিজিটাল যে ডিভাইসগুলো আছে এগুলোর সাথে আমরা ভিডিও করাতে পারলাম না। এই কারণে হচ্ছে আমরা আপনাদেরকে শেখানোর জন্য এই যে নর্মাল ভিডিও যে অর্থাৎ কোয়ালিটি ভালো না, তবুও আপনারা শেখার জন্য দয়া করে খুব আপনাদের জন্য এই যে কষ্ট করে ভিডিওগুলো করতেছি, তার জন্য অবশ্যই আপনারা কষ্টের অবশ্যই আপনারা ফলটা বজায় রাখবেন। অর্থাৎ যে আপনাদের থেকে আমি একটা ভালো ফলাফল আশা করি। তো হচ্ছে যে এটুকু আজকে আমার ছিল। পরবর্তী আমরা পরবর্তী থেকে আলোচনা করব।